এবার গুড টাচ ব্যাড টাচের কথা বারবার বলা হয়, স্কুলে শেখানো হয়, সেখানে শিক্ষকের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ, যেখানে স্কুলেই শিক্ষকের ব্যাড টাচ। উত্তর কলকাতার স্কুলে শিক্ষকের বিরুদ্ধেই এরকম অভিযোগ, আর দুদিন আগেই চিতপুর থানাতে অভিযোগও দায়ের করা হয়েছে পরিবারের তরফ থেকে। আরো ডিটেইল এ বিষয়ে বিশ্বজিৎ জানাতে পারবে। বিশ্বজিৎ, স্কুলে শেখানো হয় ছোটদের গুড টাচ ব্যাড টাচ, যেখানে শিক্ষকরা তারা শেখাবেন, তাদের বিরুদ্ধে এরকম অভিযোগ বা তার বিরুদ্ধে এরকম অভিযোগ উঠে আসছে, কি ঘটেছে? একদমই সানিয়া, এটাই ট্র্যাজেডি যে শিক্ষক ব্যাড টাচ গুড টাচের পরামর্শ দেবেন, যারা শিশুদের সেটা বোঝানোর চেষ্টা করবেন গার্লস চাইল্ডদের, সেখানে সেই গার্লস চাইল্ড তিনি সেই ছাত্রী অভিযোগ করছেন শিক্ষকের বিরুদ্ধে। আর এটাই সরকারি স্কুলে এই শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেই শিক্ষকের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে, তদন্ত হচ্ছে, পুলিশেও অভিযোগ দায়ের করা হয়েছে। চিতপুর থানায় দুদিন আগেই পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে সেই শিক্ষকের বিরুদ্ধে। স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে, তদন্ত করছে চিতপুর থানার পুলিশ। কলকাতা পুরসভার 6 নম্বর ওয়ার্ডের টালা স্কুলে এই ঘটনা, এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আর সবথেকে বড় কথা, যে শিক্ষকদের কাছে অভিভাবকদের পর শিক্ষকরাই হচ্ছেন ছাত্রছাত্রীদের কাছে গ্রহণীয়, এবং সেই শিক্ষকদের কাছে যাদের কাছে শিখবেন যে ব্যাড টাচ গুড টাচ কাদের বলে, সমাজ থেকে সেই ব্যাড টাচের হাত থেকে ছাত্রীরা নিজেদেরকে সুরক্ষিত রাখবেন, যে শিক্ষক শিক্ষিকাদের পরামর্শে সেই শিক্ষকের কাছেই ব্যাড টাচের শিকার হতে হলো। এটাই সব থেকে বড় ট্র্যাজেডি। একেবারে বিশ্বজিৎ, ঠিক তাই। অন্যদিকে এগরার দিকে একটু নজর রাখি, কারণ সেখানে ধুন্ধুমার পরিস্থিতি, সমবায় ভোট, আর সেই সমবায় ভোট ঘিরে এই রকম অবস্থা, বিজেপি তৃণমূল কর্মীদের হাতাহাতি। আগে ছবিটা দেখুন। আমি আছি, ঠিক আছে, কোনো কিছু হবে না। কিন্তু এই ঘটনার সূত্রপাত কোন জায়গায়? পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়, রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায় দুপক্ষের। সূত্রপাত কোন জায়গায়, কি হয়েছিল? দেখো সোনিয়া, তোমাকে জানি রাখি, সূত্রপাত যেখানে এই যে সমবায় নির্বাচনকে ঘিরে ধুন্ধুমার কারণ হচ্ছে, তোমাকে জানি রাখি, এই যে এগুলা 1 নম্বর ব্লকে সাহারা গ্রাম পঞ্চায়েত, বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত, আর সেই গ্রাম পঞ্চায়েতের সমবায় হচ্ছে তেলামিয়া সমবায় সমিতির নির্বাচন ছিল আজকে। আর সেই নির্বাচনে যেখানে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস, সেই সমবায় সমিতিতে 9টি সিট ছিল, সেই 9টি সিটের মধ্যে 6টি পেয়েছে তৃণমূল এবং 3টা পেয়েছে বিজেপি। সেক্ষেত্রে ভোট ঘোষণা যখন নির্বাচন ঘোষণা হওয়ার পরে তখন আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠে তৃণমূল কংগ্রেসরা। তারপরেই যখন তারা বাড়ি ফেরার সময় সেই ক্ষেত্রে সেই সমবায় নির্বাচনের ক্ষেত্রে কাছাকাছি দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সেই ক্ষেত্রে শুরু হয় দুই পক্ষের মধ্যে বচসা, তারপরে ঠেলাঠেলি, তারপরে ধস্তাধস্তি হয়ে যাওয়ার পরে দুই দলের মধ্যে কিন্তু দুজনে আহত হয়। সেই ক্ষেত্রে ঘটনাস্থলে এগরা থানার পুলিশ এসে ঘটনার নিয়ন্ত্রণ আনে। যেক্ষেত্রে তৃণমূল অভিযোগ করছে যে যেখানে এই গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত, সেক্ষেত্রে তৃণমূল যখন এই সমবায় নির্বাচন দখল করে সেই ক্ষেত্রে তারা কিন্তু কটূক্তি করে, সেই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। কিন্তু বিজেপি যেটা অভিযোগ অস্বীকার করছেন, তারা জানাচ্ছেন যে তারাই নিজেরাই অভিযোগ। বেশ, এগরা 1 নম্বর ব্লকের অন্তর্গত সাহারা অঞ্চলের তেলামি সমবায়, সেই সমবায়ের আজকে নির্বাচন ছিল। সেই নির্বাচনে জয়লাভ করার পরে ওরা জয়টাকে মেনে নিতে পারেনি বিরোধী পক্ষ বিজেপির যে গুন্ডা বাহিনী। সাহারা অঞ্চলের যে সভাপতি স্বপন সিনহা মহোদয়, তাকে তারা আক্রমণ করে, যে আক্রমণের ফলে তিনি অসুস্থ হয়ে যান। তাকে আমরা হসপিটালাইজ করার ব্যবস্থা করেছি।
জয়লাভ করেছে। আর জয়লাভের পরে যারা সেখানে বসছিল পোলিং এজেন্ট হিসাবে কিংবা সমর্থক হিসাবে সেখানে উপস্থিত ছিল তাদের উপর আক্রমণ করছে। ভাবুন, কেউ হেরে যাওয়ার পরে কি কেউ কারোর উপর আক্রমণ হয়? আক্রমণ হয় না, জিতে যাওয়ার পরে আক্রমণ ঘটে। তার থেকেই পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, তাই শক্তি দেখিয়ে ভোটারদের আটকে রেখে তারা জয়লাভ করে নিজেদের পেশি শক্তি দেখানোর চেষ্টা করছে, আমাদের কর্মী সমর্থকদের উপর আক্রমণ করার চেষ্টা করছে। আচ্ছা, সমবায় নির্বাচনকে কেন্দ্র করে হাতাহাতি অবস্থায় ছবিটা তো দেখালাম, আরেকটা হাতাহাতির ছবি দেখাবো। এটা হাসনাবাদে। এটা কোথায়? একেবারে বিএলআরও অফিসে। দেখুন কি অবস্থা, আগে ছবিটা দেখায়। তুমুল ঝামেলার ছবি সামনে আসছে। জিয়াউলের থেকে জানবো বাকিটা। জিয়াউল, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি একেবারে হাতাহাতি চলছে, এরকম পরিস্থিতি তৈরি হলো কেন বিএলআরও অফিসে? একদম দেখো, হাসনাবাদের আমলানি গ্রাম পঞ্চায়েত তকিপুর এলাকায় সেখানে একটি জমি নিয়ে সমস্যা জয়দেবের সঙ্গে একেবারে রাজেশ দাসের একটা শরিকি সমস্যা দীর্ঘদিন ধরে চলছিল এবং সেটা একেবারে বিএলআরও অফিস পর্যন্ত গিয়ে পৌঁছায় এবং আজ থেকে 15 দিন আগে সেই দুই পক্ষকেই নিয়ে বিএলআরও অফিস একটি সমাধান সূত্র বার করে, কিন্তু কোনো সমাধান সূত্র আসেনি। এক পক্ষ এলেও দ্বিতীয় পক্ষ আসেনি। কিন্তু এই যে 15 দিন সময় নেওয়া হয়েছিল, তখন দেখা যায় যে জমির মালিক সেই জমির নাম কেটে অন্য ব্যক্তি সেই জমির মালিকানা হয়েছে এবং এটা পুরোটাই নাকি বিএলআরও অফিসের কারসাজি, বিএলআরও অফিসের কোনো আধিকারিক এই কারসাজি করেছে এমনটা অভিযোগ তুলে আজকে যখন বিএলআরও কাছে অভিযোগ জানাতে যায় তখনই এই ধুমধুমার পরিস্থিতি। বিএলআরও অফিসের মধ্যেই কিন্তু মারপিট হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষই এবং সেই সময় বিএলআরও কিন্তু সেখানে সেই ঝামেলা ঠেকাতে যায় এবং তাকেও কিন্তু বেধড়ক মারধর করা হয়। ইতিমধ্যেই কিন্তু বিএলআরও গুরুতর জখম হয়, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে তিনি আবার যখন আসেন তখন তিনি স্পষ্ট অভিযোগ করেন শুধুমাত্র তিনি ঝামেলা মেটাতে এবং কে এই কোন অফিসার করেছেন বিএলআরও অফিসে তিনি যেমন তদন্ত করে দেখবেন এবং এই নিয়ে কিন্তু তাদের সাথে আমাদের দীর্ঘদিন ধরে একটা আলাপ আলোচনা হচ্ছে। দীর্ঘদিন ধরে আমরা এই অফিসে আসছি, আমরা কোনো সুহারা পাচ্ছি না। আগের একদিন ডেট দেওয়া হয়েছিল, সেই ডেটে আমরা এসেছিলাম, সেই ডেটে ওরা কিন্তু আসেনি। আজকে আমাদেরকে ডেট দেওয়া হয়েছে, আমরা আজকে এসেছি। এমন সময় ওদের যেসব সাজানো লোক এনেছে তার মধ্যে এসে আমাকে, আমার বোনকে, আমার ভাইয়ের বউকে মারধর চালু করেছে। 4 বোন আর 5 ভাই আছে, ওরা টগির জমি জায়গা বেচাকেনা করবে, আমাকে জানায় না। আগে শুক্রবার বলে এসেছিলো, এখন আমাদের আগে একটা চিঠি পাঠিয়েছে, একজন গুন্ডা আছে তাকে নিয়ে গেল আমার কাছে যে তোমাকে যেতে হবে, নইলে তোমার বলে কেসে ফেসে যাবো। আর আমি যাবোটাবো না, যাইনি। ওরা শুক্রবার এসছে, শুক্রবার আসবার পরে এখন শনিবার দিনকে পরশুদিন রাত্রে আমাকে ধরেছে যেতেই হবে, আর আমি যাবো না। আপনার কাছে কি ডেট নিয়েছিল? আমার কাছে কোনো ডেট বা কোনো কাছেই জানায়নি। আমার কোনো কথা বলার কোনো সুযোগ দেয়নি। বলা হচ্ছে আপনাদের অফিসের পক্ষ থেকে একজন মহিলাকে মারধর করা হয়েছে। সেটা আপনাদের সিসিটিভি ফুটেজ আছে, আপনারা দেখে নিন। অভিযোগ আমি অবশ্যই চাইবো আপনারা দেখুন যে কে বা কারা অসুস্থ হয়েছে না হয়েছে। আমি কি যদি বলি যে আমি অসুস্থ হইনি বা অসুস্থ হয়েছে, সিসিটিভি আছে দেখুন। আমার চশমাটাও নিয়ে নিয়েছে, তখন জামা এখানে ছেড়ে দিয়েছে। আর এখানে তো মানে আমি বোঝার আগেই তারা এক প্রকার আমাকে অ্যাকশন করেছে। আর এবার উলুবেড়িয়ার একটা খবরে নজর রাখতেই হবে। আচ্ছা, সরকারি জায়গা সেখানে পাঁচিল কেন দেওয়া হবে? এরকম একটা অভিযোগ কিন্তু উঠে আসছে যে সরকারি জমিতে পাঁচিল দেওয়া হচ্ছে আর তার প্রতিবাদ করা হয়েছে বলে মারধর করা হয়েছে। এই মারধর করার অভিযোগ কার বিরুদ্ধে? কে করলো এই দাদাগিরি? এই দাদাগিরি নাকি করেছে উলুবেড়িয়ায় কাউন্সিলরের স্বামী। হ্যাঁ, ছবিটা দেখুন, মারধর করছেন রীতিমতো। ছবি দেখুন আগে, সিসি ক্যামেরা ফুটেজে কি ধরা পড়ছে। এবং এমন অবস্থা তৈরি হচ্ছে, দেখুন কিভাবে মারধর করা হচ্ছে। কে মারধর করছে? এই দাদাগিরি কি কাউন্সিলরের স্বামীরই? আরো ডিটেল এ বিষয়ে জানবো সন্তুর কাছ থেকে। সন্তু, প্রথম জানতে চাইবো যে অভিযোগটা যে সরকারি জায়গায় পাঁচিল দিয়েছেন, এটা কি সত্যি যে অভিযোগ উঠে আসছে এবং প্রতিবাদ করেছেন বলে এরকম ভাবে মারধর করা হবে? তেমনটাই অভিযোগ কিন্তু উলুবেড়িয়া 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাইফুদ্দিন নাজিরের সেরকমই কিন্তু অভিযোগ। যেটা ঘটনা আজ সকালে 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী
তার নিজাম মোল্লা কিন্তু তার দলবলের বিরুদ্ধেই অভিযোগ যে তাইফুদ্দিন আছে তার কিন্তু একটি পিছনে জায়গা আছে এবং রাস্তায় যে পিডাব্লিউডির জায়গা সেই জায়গার ধারে কিন্তু আজ ওই কাউন্সিলর স্বামীর দলবল কিন্তু পাঁচিল তুলতে আসে। সেই সময় কিন্তু অভিযোগ যারা প্রতিবাদ করছে তার কিন্তু বেধড়ক মারধর করেছে, এমনটাই কিন্তু সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে। তবে তৃণমূল কাউন্সিলরের স্বামী তানভীর নিজাম মোল্লার স্বামীকে নাজিম মোল্লা তিনি কিন্তু জানিয়েছেন এটা পুরোপুরি অস্বীকার করেছে, জানাচ্ছেন যে দখলদারি মোল্লা উনি আমার কেনা জায়গা দখল করে নিতে চাইছিল, লোকজন নিয়ে এসে, এবং আমি তাকে বাধা দিয়ে উনি আমাকে ফেলে মারধর করেছে, করে আমার জায়গা দখল করে নিচ্ছে। 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী। আমি বাধা দিতে গিয়ে যাই, আমাকে মারধর করেছে, আমার শাশুড়ি মাকে মারধর করেছে। হ্যাঁ, থানাতে গিয়েছিলাম, অভিযোগ জানিয়েছি। সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। কিছু সিপিএমের এখনও সন্তান রয়েছে যারা এই নোংরামিগুলো ঘুরে বেড়াচ্ছে। যে জায়গাটা রয়েছে, আজকে সকালে আমি বাড়িতে ছিলাম, আমার কাছে ফোন আসলো একটা সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যাটা আমি এসে দেখলাম, দুপক্ষকে বললাম যে তোমাদের দলিল কার রয়েছে দলিলটা নিয়ে আসো। তো এক পক্ষ দলিল দেখাতে বললো, আর এক পক্ষ যে অভিযোগটা করছে তার কোনো রকম কোনো দলিলপত্র কিছু নেই। সমস্ত মিথ্যে কথা, এগুলো সব আফওয়া ছড়ানো হয়েছে। বাঁকুড়ার ঘটনায় নজর রাখতে হবে, কারণ সেখানে নিয়োগ পরীক্ষায় কারচুপির অভিযোগ উঠে আসছে। তার জন্য পুলিশের জালেও মহিলা সহ 5 জন 5 পরীক্ষার্থী থেকে কি উদ্ধার হয়েছে, কিভাবে এই ঘটনা ধরা পড়লো, আরো ডিটেল এ বিষয়ে প্রিয়ব্রত জানাতে পারবে। প্রিয়ব্রত, এই যে নিয়োগ পরীক্ষায় কারচুপির অভিযোগ, এই ঘটনা কিভাবে সামলে এলো, কি ব্যবস্থা নেওয়া হলো? দেখো, স্টাফ সিলেকশন রিক্রুটমেন্টের যে পরীক্ষা ছিল সেখানেই বাঁকুড়ার যে 17টি কেন্দ্র রয়েছে সেখানে পরীক্ষা কেন্দ্র হয়েছিল এবং সেখানেই পরীক্ষা দিতে এসেছিলেন বিভিন্ন জেলা থেকে পরীক্ষার্থীরা। এবং বাঁকুড়ার যে 17টি কেন্দ্র তার মধ্যে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এবং বাঁকুড়া হিন্দু হাই স্কুলের এই 3টে হাই স্কুলের মধ্যে পরীক্ষার্থীরা যখন পরীক্ষা দিচ্ছিলেন সেই সময় উন্নত মানের ডিভাইস নিয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগ উঠেছে এমনই 5 জনের বিরুদ্ধে, এবং তার মধ্যে রয়েছে একজন মহিলা। তাদের যে ডিভাইস, সেই ডিভাইস তারা চালু রেখেছিলেন এবং কানে সেই ডিভাইস থেকে শুনে পরীক্ষা দিচ্ছিলেন, এমনটাই অভিযোগ। পরীক্ষকের হাতে ধরা পড়ে যাওয়ার পরই পুলিশ থেকে বাঁকুড়া সদর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং উদ্ধার করা হয় ডিভাইসটি। আজকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়েছে এবং যে ডিভাইস তারা ব্যবহার করছিলেন সেই ডিভাইস তারা ভুলবশত নিয়ে গেছিলেন, এমনটাই দাবি করেছে অবশ্য যারা পরীক্ষার্থী তাদের আত্মীয়রা। কিন্তু এই ডিভাইস কিভাবে পরীক্ষা কেন্দ্রে নিয়ে গেলেন, পরীক্ষা কেন্দ্রে কিভাবে ডিভাইস নিয়ে ঢুকলো, এটা নিয়ে একটা প্রশ্ন কিন্তু উঠতেই থাকছে। যেখানে উন্নত মানের ডিভাইস ব্যবহার করা হয়েছে, যেখানে স্মার্ট কার্ডকে ডিভাইস আকারে ব্যবহার করা হয়েছে যাতে কোনোভাবে ধরা না পড়ে, এই ধরনের ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া একেবারেই বারণ। সেক্ষেত্রে এই ডিভাইস কি করে সেই পাস করলো, অন্তত যেভাবে গেটে নিরাপত্তা রাখা হয়, সেক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু উঠছেই। এবং যারা ধরা পড়েছে তারা মূলত মালদা, মুর্শিদাবাদ, হুগলি এবং নদিয়া জেলার। সোনিয়া অনেক ভুল করেছে, আমি মা হয়ে ক্ষমা চাইছি আপনাদের হাতে ধরতে। পরীক্ষার সময় তো মোবাইল ভিতরে নিয়ে না, ও জানি না, বুঝতে পারিনি, জীবনে কখনো করবে না স্যার। ভুল করেছে 100 বার ভুল করেছে স্যার। 5 জনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে এনারা কানে ডিভাইস নিয়ে পরীক্ষা দিতে ঢুকেছিলেন। এনাদের বিরুদ্ধে 318(4) এবং 223 BNS এর ধারায় অভিযোগ আনা হয়েছে। 4 জন পুরুষ এবং 1 জন মহিলা পরীক্ষার্থী ছিলেন। তাদেরকে স্কুলের পক্ষ থেকে তাদেরকে ধরা হয়েছে রানিং গার্ডের সময়। আজকে তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে। আর এবার নজর রাখবো ডিভিসির জলে প্লাবিত হাওড়ার উদয়নারায়ণপুর। ছবিটা দেখাবো। আজ নতুন করে কয়েকটা এলাকা প্লাবিত হয়েছে, নতুন করে জলমগ্ন হয়েছে প্রায় 500 বিঘা জমি, এবং এতেই আলু নষ্ট হয়ে যাবে জমির, এমনটা তো আশঙ্কা করা হচ্ছেই। আর জল যেহেতু বাড়ছে তাই ফসল যে নষ্ট হবে তাতে মাথায় হাত চাষিদের। সন্তু রয়েছে আমার সঙ্গে। সন্তু, এইভাবে যে জল বাড়ছে এতে তো রীতিমতো কৃষকদের মাথায় হাত সবার আগে। ডিভিসির জলে প্লাবিত এইভাবে হচ্ছে। একদমই চাষিদের তো মাথায় হাত পড়েছেই। যেটা ঘটনা, ডিবিসি বড় চাষের জন্য জল দিয়েছে, এই জল কিন্তু জল বিপত্তি হয়েছে। এবং যেখানে উদয়নারায়ণপুরের সীমানা বলাইচক, সেখানে কিন্তু মুন্ডেশ্বরী নদীর যে বাঁধ ভাঙা ছিল বন্যার সময়, সেই বাঁধ ভাঙা অংশ দিয়েই মূলত জল ঢুকে যায়। এবং গ্রামবাসীরা একটা অভিযোগ করছে এই ভাঙা বাঁধ কিন্তু সেচ দপ্তরের গাফিলতি আছে। এখানে ভাঙা বাঁধ সেইভাবে কিন্তু সারাই করা হয়নি, ফলে কিন্তু সেখান দিয়ে জল ঢুকে গতকালের পর আজও কিন্তু নতুন করে 500 বিঘা অর্থাৎ 1000 বিঘা জমির আলু কিন্তু নষ্ট হয়েছে। এবং এতে
চাষিদের কিন্তু সমস্যায় পড়েছেন কয়েকশো কৃষক। তারা দাবি করছে মূলত ব্যাংক থেকে ঋণ নিয়ে কিন্তু এই আলু চাষ করেছিল, তার ফলে সমস্যা বেড়েছে। তবে উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ অধিকারী যেটা জানিয়েছেন যে কৃষি দপ্তরের সাথে কথা হয়েছে এবং সুফল যে আছে সেখান থেকে আলু কেনা হবে এবং যাতে শস্য বীমার মাধ্যমে ক্ষতিপূরণ কৃষকদের দেওয়া যায় তারও কিন্তু চেষ্টা করা হচ্ছে। চাষিরা লোনের মাধ্যমে এটা সম্পূর্ণ করেছে, কিন্তু এর যে ক্ষতিপূরণটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, উদয়নপুর ব্লকের দেবীপুর পঞ্চায়েতে মানসিনী মৌজার যে ক্ষতিপূরণটা হয়েছে সেটা যেন একটু খতিয়ে দেখে। কালকে ডিবিসির যে অতর্কিত জল ছাড়া এবং সেচ দপ্তরের যে কাজ না হওয়ার ফলে রাত্রিতে জল আরও বেড়েছে, যার ফলে আরও 700-800 থেকে আলু জমির ক্ষতি হয়েছে এবং তার সাথে সাথে ধান জমি আরও ক্ষতি হয়েছে। আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের সাথে কথা হয়েছে, আশা করছি ওই বাঁধের কাজ শুরু হয়েছে এরকমই একটা খবর আছে। প্রায় 45 জন চাষির আমরা নাম নথিভুক্তকরণ করেছিলাম। আমরা কৃষি দপ্তর ব্লক প্রশাসনের সাথে যোগাযোগ রাখছি কিভাবে কি করা যায় এবং চাষিদের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেটা আমরা বিধায়ক সাহেবের সাথে কথা বলে সেটা আমরা চেষ্টা করছি। একদিকে তো এই ছবিটা দেখলেন, এর পাশাপাশি আরো একটা জলবন্দির ছবি দেখাবো যেটা খানাকুলে। সেখানেও আলুর জমির কি অবস্থা দেখুন, এখনো পর্যন্ত জল নামেনি আর স্বাভাবিকভাবেই চিন্তায় কৃষকরা রয়েছেন। শুভদীপের কাছ থেকে জানতে পারবো, শুভজিৎ, প্রশাসনিক কর্তারা তো একেবারে ঘটনাস্থল গিয়ে দেখেছেন পুরোটা, কোনোভাবে কি পাশে থাকার আশ্বাস পেয়েছেন কৃষকরা? একেবারেই দেখো সোনিয়া, গতকাল যে পরিস্থিতি ছিল তার থেকে কিন্তু পরিস্থিতি কিছুটা হলেও খারাপের দিকে গেছে খানাকুলে। কারণ যে চাষের জমি, আলু জমি যেটা জলমগ্ন ছিল, সেখানে 1 কোমর সমান প্রায় জল হচ্ছিল। এর ফলে গতকাল কিন্তু আলু তোলার কাজ ওই ডুবে ডুবে করছিলেন চাষিরা, সেই ছবি কিন্তু গতকাল আমরা সারা দিন ধরেই দেখিয়েছি। তবে এই দিন কিন্তু সেই জল বেরিয়েছে, মানে আরেকটু বেড়েছে এবং প্রশাসনিক আধিকারিকরা যেটা গতকালও আশ্বাস দিয়েছিলেন যে আলু সুফল বাংলা স্টলের মাধ্যমে সরকারি যে সহায়ক মূল্যে কৃষি বিপণন দপ্তর সেই আলু কিনবে এবং সেই কথা মতো 400 প্যাকেট আলু কিন্তু এখনো পর্যন্ত কেনা হয়েছে। কিন্তু এদিন সেভাবে চাষিরা আলু জমি থেকে তুলতে পারেনি, ফলে পর্যাপ্ত পরিমাণ আলু কেনার মতো অবস্থায় এদিন ছিল না। যদিও প্রশাসনের তরফ থেকে ব্লক প্রশাসন, মহকুমা প্রশাসন আশ্বাস দিয়েছে যে আগামী দিনে কিন্তু যা আলু থাকবে সেই আলু যাতে সরকারি সহায়ক মূল্যে কেনা যায় সেই ব্যবস্থাই কিন্তু করা হবে এবং ইতিমধ্যে বাঁধ মেরামতির কাজও কিন্তু এদিন থেকে শুরু হয়েছে। সোনিয়া, পরিস্থিতি মানে চাষিরা খালি কোন রকমের কোরামিন্দি বীজ আছে আর চাষিদের অবস্থা, মানে চাষি এক বর্ষার ধান গেল আবার এই আলু গেল, চাষিরা কি করে দাঁড়াবে এখন সেইটাই চিন্তা। হাত দেনা করে সব আলু বসালুম, আলু ফালু সব নষ্ট হয়ে গেছে জলেতে সব, আর খুলতে পারা যাচ্ছে না। কালকে কিছু খুলেছিল, আজকে আর কোনো খোলাই যাচ্ছে না, সব রয়ে গেছে জলের তোলা। মহাজনদের সঙ্গে আলু নিয়েছি, সার নিয়েছি, সেই সব দেনা কি করে শোধ করবো। আর এবার একটু তুফানগঞ্জের দিকে আমরা নজর রাখবো, কারণ বাড়ি বাড়ি জল দেওয়ার জন্য পাম্প বসানো হয়েছিল। 4 লক্ষ টাকা খরচ করে সোলার পাম্প তো বসানো হলো, কিন্তু তারপর সেখান থেকে বেরোচ্ছে দূষিত জল, রিজার্ভার থেকে পাওয়া যাচ্ছে আয়রন যুক্ত জল, আর এতেই সেখানকার বাসিন্দারা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন। রাজেশের কাছ থেকে জানবো, শুভঙ্করের কাছ থেকে জানবো, শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, রিজার্ভার থেকে আয়রন যুক্ত জল কেন পাওয়া যাচ্ছে? এত টাকা খরচ করে সোলার পাম্প বসানো হলো, তাহলে এই অবস্থা কেন? হ্যাঁ দেখো, বাড়ি বাড়ি যাতে পানীয় জলের সংযোগ দেওয়ার জন্য বাড়ি বাড়ি পাম্প বসানো, লাইন দেওয়া হয়েছে, কিন্তু সেখানে জল আসতে দেরি হয়েছে, তাই সাময়িক সমস্যা মেটানোর জন্য সোলার পাম্প বসানো হয়েছে মাস 2 আগে। 4 লক্ষ টাকা খরচ করে সেই পাম্প তৈরি করা হয়েছে, সেখানে জল পাচ্ছিল বাসিন্দারা, কিন্তু গত কয়েকদিন ধরে সেখান থেকেই দূষিত জল বেরোচ্ছে, আয়রনযুক্ত জল বেরোচ্ছে, যা পানের অযোগ্য। আর এতেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের যেটা অভিযোগ, যে দূষিত জল যদি বেরি হয় তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই যে পাম্প বসানো হয়েছে তার যৌক্তিকতা কোথায়? সমস্যার সমাধান হবে কিভাবে, সে পথ কি কিছু বেরিয়েছে? বিষয়টি নিয়ে দেখো, গ্রাম পঞ্চায়েতের সদস্য যেটা জানিয়েছেন যে ঠিকাদার কাজ করা হয়েছে, সেই ঠিকাদারকে খবর দেওয়া হয়েছে কেন এই ধরনের সমস্যা হলো সে গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য। সোনিয়া, বেশ, পিএসসির যে মেন ট্যাঙ্ক যেটা, যেই কাজটা কিন্তু এখনো প্রসেস চলছে আর কি, এটা এখনো কমপ্লিট হয়নি, ওটা ইনকমপ্লিট।
আর এখানে যে সোলার পাম্পটা দেওয়া আছে জলের, এটাও কিন্তু কাজটা ইনকমপ্লিট। আমরা এজেন্সিকে বলেছিলাম, ওনারা বললো যে কাজটা ইনকমপ্লিট আছে, এই জল এখন খাওয়ার গ্রহণযোগ্য না। এখন কাউকে বলিনি যে এখানে, আমরাও এলাকায় বলিনি যে জলটা কিন্তু খাওয়া যাবে না, কারণ কমপ্লিট এই কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত ওনারা কিন্তু ভিডিও অফিসে কোনো পেয়ার দেয়নি পেমেন্টের জন্য। যে জলের কাজটা এখানে হয়েছে এটা আশা করি যে খাওয়ার উপযুক্ত করেই তারপরে আমরা এখানে বলতে পারবো যে এটা জলের কাজটা কমপ্লিট হলো। নদিয়ার চাপড়ার প্রাথমিক স্কুলে বই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কেন জানেন? কারণ বাংলা স্কুল, আর সেখানে সহজ পাঠ বাংলা ভাষায় নেই, রয়েছে কামতাপুরী ভাষায়, আর তাতেই তৈরি হয়েছে বিতর্ক। আগে ছবিটা দেখায়। সমীর রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। সমীর, কারণ কি যেখানে বাংলা স্কুল বাংলা ভাষার বদলে কামতাপুরী ভাষায় এই সহজ পাঠ বই কেন? দেখো, সরকারি ভাবে স্কুল বাংলা ভাষায় রয়েছে না কামতাপুরী ভাষায় রয়েছে। যে স্কুলে কামতাপুরী ভাষায় পড়াশোনা হয় সেই জন্য হয়তো বইগুলো ছাপানো হয়েছিল, কিন্তু বছর সেই বই চলে যায় চাপড়ার এই স্কুলটাতে, যার জন্য কিন্তু সৃষ্টি হয়েছে। এবং শিক্ষকরা সেই বই না দেখে ছাত্রদের বিলি করে দেয়। ছাত্র যখন বাড়িতে পড়তে যায় তখন তাকে সহজ পাঠ হলেও তারা কিন্তু কখনোই মনে করছে না, কারণ ভাষাটা তারা অজানা এবং উচ্চারণ করতে গিয়ে যাওয়ার জোগাড়। অভিভাবকরা একেবারে যখন তারা বুঝতে না পারে তখন দেখে যে এটা কামতাপুরী ভাষা। বেশ, বিক্ষোভ ক্লাস 1-এর যে বই দিয়েছে সহজ পাঠ, বইটা অন্য ভাষার। এই ভাষার বই ছেলেরা পড়তেই পারছে না, কামতাপুরী ভাষা। সব ভুলভাল ভাষা আছে যেটা আমরা জীবনে পড়িনি, বোঝাই যাচ্ছে না। 2 মাস স্কুল হয়ে গেল, মাস্টার ভাইদের কোনো গুরুত্ব নেই যে বইটা চেঞ্জ করতে হবে, বইটা কি আমার ভুল এসেছে। আজকে আমরা বিক্ষোভ জানিয়েছি এবং ওদের তালা দিয়ে রাখবো। এসআই আসবে, এসআইকে জানিয়েছে কি এসআই বই দেবে কি দেবে না, স্কুলটা বন্ধ করবি, সেটা ফাইনালটা রিপোর্টটা নিয়ে নেবো, এসআইকে দিই। বইটা যখন দেওয়া হয়েছে তখন তো আমরা দেখে নিইনি, আমাদের দিয়েছিল বান্ডেল অনুযায়ী, আমরা বইটা ডিস্ট্রিবিউট করেছি। তারপরে যখন ক্লাস শুরু করেছি আমরা তখন দেখছি বইটার ভাষা আলাদা, আমরা পড়াতে পারছি না। আমরা তখন আগের শিক্ষাবর্ষে যে সমস্ত ছেলেমেয়েরা পড়তো তাদের সেই পুরনো বইগুলো নিয়ে বাচ্চাদের মাঝে রেখে পড়ানো হয়, এই বইটা পড়ানো হয় না। আমরা অফিসে জানিয়েছি, এটা অফিসে এখন বই সাপ্লাই নেই, নতুন বই আসলে দেবে, আর না হলে যে আমরা বাচ্চাদের মতো এই যে পুরনো বই যেগুলো নিয়ে চলছে এগুলো নিয়ে ক্লাস চালাচ্ছি। সেক্ষেত্রে তাদেরকে বলেছি বইটা আসলে পরে তোমরা ওই বইটা পড়বে, এখন ওই বইটা বন্ধ থাকবে। আমি বলেছি সামনের সপ্তাহের মধ্যে চলে আসা রয়েছে। আর এবার নজর রাখবো বনগাঁর দিকে, কারণ সেখানে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চলেছে। বনগাঁয় পুলিশকে নিয়েই অভিযানে পুরসভা, কোথায় কোথায় যশোর রোড, চাকদা রোড, এই জায়গাগুলোতে অভিযান চলেছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, ফুটপাত দখলমুক্ত করতেই এই অভিযান। অনিরুদ্ধর কাছ থেকে জানবো, অনিরুদ্ধ, ফুটপাত দখলমুক্ত করতে তো আগেই পুরো নোটিশ দেওয়া হয়েছিল, সময়সীমাও নিশ্চয়ই বেঁধে দেওয়া হয়েছিল, তাহলে একদমই সোনিয়া, উত্তর 24 পরগনার বনগাঁ পৌর এলাকায় মধ্যে দিয়ে একদম যশোর রোড দিয়েছে এবং এই যশোর রোড অত্যন্ত ব্যস্ততম রোড, অন্যদিকে চাকদা রোড রয়েছে। এই সমস্ত বনগাঁ শহরের মধ্যে এই ব্যস্ততম রাস্তার পাশে ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছিল অনেক ব্যবসায়ী। আগেই পৌরসভার তরফ থেকে 23 তারিখ পর্যন্ত তাদেরকে একটি সময়সীমা দেওয়া হয়েছিল, নোটিশ করা হয়েছিল যে 23 তারিখের মধ্যে সমস্ত দোকানপাট তুলে নিতে হবে। কিন্তু পৌরসভা তারপরেও নজরে আসে পৌরসভার যে সমস্ত দোকানদারকে নোটিশ দেওয়া হয়েছিল তারা সেই মতো দোকান তুলে নেয়নি। তারপরেই আজ বনগাঁ পৌরসভার পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে বনগাঁ পৌরসভার সমস্ত কর্মচারীরা আজ পথে নামে এবং বনগাঁ পৌর এলাকার যশোর রোডের উপরে একদম বনগাঁ নতুন ব্রিজ থেকে যেটাকে বলা হয় সেই ব্রিজ এলাকা থেকে একদম পুরো 44 নম্বর বাসস্ট্যান্ড পর্যন্ত পৌর প্রতিনিধিরা এবং অন্যদিকে প্রশাসনের তরফ থেকে যে সমস্ত ফুটপাতের উপরে দোকান ছিল তাদেরকে জানানো হয় যে ইমিডিয়েট দোকান তুলে নিতে হবে। এবং অনেক দোকানদার প্রশাসনের কথা শুনে সেখান থেকে দোকান তুলেও নেয় এবং পৌরসভার চেয়ারম্যান তিনি জানিয়েছেন যে আগেই পৌরসভার পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছিল, তারা সেই মতো কাজ করেননি এবং পৌর এলাকায়
একের পর এক সবুজ ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, খড়দার বন্দিপুরের ছবিটা ঠিক এরকমই। কাটা হচ্ছে একের পর এক পুরনো গাছ, কিন্তু এই সব গাছ কাটার অনুমতি কি রয়েছে? কাদের বিরুদ্ধে অভিযোগ? কারা এই গাছ কেটে ফেলছে? সুবীরের কাছ থেকে জানবো। সুবীর, এইভাবে যে সবুজ ধ্বংস হচ্ছে, কাদের পারমিশনে এইভাবে গাছ কাটা হচ্ছে, এত পুরনো পুরনো গাছ? দেখো, খড়দহ বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বলাগড় গ্রাম, সেই গ্রামে এই প্রায় জমি, সেই জমিতেই কিন্তু প্রাচীন যে গাছ, নারকেল গাছ থেকে শুরু করে আম গাছ, এই গাছগুলোই কিন্তু কেটে ফেলা হচ্ছে। এবং এলাকার প্রমোটার তথা জমি মাফিয়া আইজুল ইসলামের দিকে অভিযোগ, আইজুল ইসলাম লোকজন দিয়ে এই গাছ কিন্তু কাটার কাজ চালাচ্ছে। পাশাপাশি কোনো অনুমতি, অর্থাৎ রওরা থানার অনুমতি বা বন দপ্তর বা পঞ্চায়েতের কোনো অনুমতি কিন্তু তার কাছে ছিল না। এবং তারপরে খবর পেয়ে বন দপ্তর এবং রওরা থানা পুলিশ যৌথভাবে কিন্তু অভিযান চালায় এবং 3 জনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পাশাপাশি বন দপ্তর কিন্তু তৎপর হয়েছে। বন দপ্তর এই যে অভিযুক্ত আইজুল ইসলাম, তাকে আইনি নোটিশ দিয়েছে। পাশাপাশি রওরা থানার পুলিশ এই 3 জনকে গ্রেপ্তার করেছে এবং আগামী দিনে যাতে এই ধরনের কোনো রকম কাজ যাতে এলাকাতে না হয়, সেদিকে কিন্তু কড়াভাবে কিন্তু পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বেশ, শুধু কি খড়দা নাকি, হুগলির চণ্ডীতলা, সেখানেও অবাধে হচ্ছে সবুজ ধ্বংস। একের পর এক গাছে পড়ছে কোপ। দেখুন কি অবস্থা। কিন্তু কেন এসব গাছ কেটে ফেলা হচ্ছে? বন দপ্তরের অনুমতি কি আদৌ রয়েছে? রানার কাছ থেকে জানতে পারবো। রানা, কি কারণ যে এভাবে একের পর এক গাছ কাটা হচ্ছে? কারা করছে এই কাজ? কাদের বিরুদ্ধে অভিযোগ? অনুমতি কি আদৌ রয়েছে? একদমই, দেখো সোনিয়া, তুমি যেটা বললে যে কোনো অনুমতি নেই এদের। যে সমস্ত দুষ্কৃতীরা যারা রাতের অন্ধকারে তারা মানে দামি দামি গাছগুলো তোমার কেটে নিচ্ছে। শুধু তাই না, গাছ মানে কেটে নেওয়া তো এক প্রকার বেআইনি। পাশাপাশি যে গাছগুলো কেটে নেওয়া হচ্ছে, সেই গাছের গোড়াগুলোকে মাটি চাপা দিয়ে প্রমাণ লোপাট করার চেষ্টা হচ্ছে। তুমি হুগলি চণ্ডীতলা 2 নম্বর ব্লকের নৈটি জেলেপাড়া ঠিক তৃণমূল পার্টি অফিসের পিছন দিকে একটি সিরিজ গাছ, যার আনুমানিক মূল্য 50 থেকে 60,000 টাকা, সেই গাছের একদম গোড়া থেকে কেটে সেই গাছটাকে রাতারাতি পুরো হাওয়া করে দিল। পাশাপাশি তার ঠিক উল্টো দিকে এই যে সরস্বতী নদী, একদিকে তো নদী তো পুরো শেষ হয়ে গেছে, যেখানে বিভিন্ন রকমের যে নদীর পাড়গুলোর উপর তারা বিল্ডিং বানিয়ে ফেলেছে, নদী একদিকে যেমন শেষ হয়ে যাচ্ছে, পাশাপাশি সরস্বতী নদীর পাশে যে গাছগুলো আছে সেইগুলো তো কিন্তু এখন কোপ পড়েছে দুষ্কৃতীর হাতে। বন দপ্তরের কোনো মানে অনুমতি ছিল না। এই নিয়ে যে ওখানকার পরিবেশবিদ একেবারে অনুমতি ছাড়াই এভাবে গাছ কেটে ফেলা হচ্ছে। বেশ রানা, আচ্ছা, সরকারি খরচে ভ্যাট তৈরি হয়েছে। সেই ভ্যাট তৈরি হয়েছে কারণ আবর্জনাগুলো সেখানে পড়বে বলে, কিন্তু যে ছবি আপনাদের দেখাবো সেটা সে কথা বলবে না। দেখুন, রাজ্য সড়কের পাশেই ময়লা ফেলা হচ্ছে আর সরকারি খরচে তৈরি হয়েছে ভ্যাট, কিন্তু ময়লা ফেলে কি অবস্থা তৈরি হয়েছে। এই যে ছবিটা দেখাচ্ছি, এটা জয়রামবাটি মাতৃ মন্দিরের কাছে একেবারে আবর্জনার পাহাড়। স্বাভাবিক এখান থেকে দূষণ ছড়াবে। কেন এই অবস্থা দেবব্রত জানাতে পারবে। দেবব্রত, প্রায় 5 মাস নাকি তৈরি হয়ে পড়ে রয়েছে ভ্যাট। কি কারণ, কেন এখনো পর্যন্ত ময়লা ফেলা হচ্ছে, এভাবে দূষণ ছড়াচ্ছে? তো আশেপাশের মানুষজনের নাজেহাল হওয়ার অবস্থা। একদমই ঠিক তাই, শুধুমাত্র মানুষজন নাজেহাল হচ্ছে তাই নয়, মন্দির অর্থাৎ জয়রামবাটি মাতৃ মন্দির সংলগ্ন এলাকায় যারা আসছে এবং দর্শন করতে যারা আসছে তারা রীতিমতো অস্বস্তিতে পড়ছে। বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম কতুলপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতির সঙ্গে। তিনি জানাচ্ছেন যে কিছু অফিসিয়ালি সমস্যার জন্য এই ভ্যাট এখনো চালু করা হয়নি, তবে প্রতিশ্রুতি দিচ্ছে কিছুদিনের মধ্যেই এই ভ্যাট চালু করবে। তবে এখানেই প্রশ্ন, সরকারের টাকা বরাদ্দ করে, সরকারের টাকা খরচা করে এই ভ্যাট তৈরি করা হলো, এখনো কেন এই ভ্যাট চালু করা হলো না? যে কারণেই কিন্তু যেমনটাই তুমি বললে, জয়রামবাটি মাতৃ মন্দির, পবিত্র এই ভূমি, তার কিছুটা দূরেই রাজ্য সড়ক 2 নম্বর রাজ্য সড়ক বয়ে গেছে, সেখানেই আবর্জনা ফেলছে স্থানীয় কিছু মানুষজন। রাতের অন্ধকারে সেই আবর্জনা ফেলছে, যার ফলে দূষিত হচ্ছে এলাকা। আবর্জনার যে কারণে রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা করছে। একদম ভয়ানক অবস্থা তৈরি হয়েছে। বেশ, এটা একটা প্রপার ওয়েতে যদি এই ময়লাটাকে ডাম্পিং করা যায় তাহলে জিনিসটা ভালো হয় অনেক।
কারণ অনেক টুরিস্ট আসে এবং এই সারদা কানন দেখতে অনেকেই আসেন, এখানে প্রচুর দর্শনার্থী আসেন। বাইরে থেকে লোকজন আসে এখানে যে পিকনিক টিকনিক করে, ওনাদের খুব অসুবিধা হয়, কারণ এখানে দূর দূরান্ত থেকে যে যেনারা আসেন দুর্গন্ধ এটা ছাড়ে এবং দেখতেও খারাপ। এসব পার্শ্ববর্তী রাস্তার গায়ে যারাই ফেলুক তাদেরকে যেন এরপর না ফেলা হয়, এটা অনুরোধ জানাচ্ছি। দৃশ্য দূষণ হচ্ছে, প্লাস আমাদের যারা পর্যটকরা আসছেন বাইরে থেকে তাদের প্রবলেম হচ্ছে, আমাদের নিজেদেরও প্রবলেম হচ্ছে। তো আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি যাতে ওটাকে ওই ক্লিয়ার করে দিয়ে আমরা আমাদের ওখানে ভ্যাট বস করি, যাতে ময়লাগুলো যেন ভ্যাটের মধ্যে ফেলা হয়। চালু আমরা মার্চের আমাদের কাছে অর্ডার এসছে, আমরা 30 মার্চ মধ্যে আমরা কমপ্লিট করে এবং কাজ শুরু করে দেবো। হ্যান্ড ওভার হয়ে গেছে, আমাদের কিছু একটু অফিসিয়ালি প্রবলেম থাকার জন্য আমরা চালু। প্রতি বর্ষায় কাঁচা রাস্তায় একেবারে কাদামাটির দুর্ভোগ, কিন্তু এবার সেখানকার মানুষজনরা খুশি, কারণ কাদামাটি এড়ানোর জন্য তাদের 5 কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হতো, ভোগান্তি ছিল। এবার সেই রাস্তা হচ্ছে পাকা। খড়িবাড়ির জামাতুল্লার ছবি, শেষমেশ পাকা রাস্তা পাবেন সেখানকার বাসিন্দারা। আরো বিস্তারিত এই বিষয়ে বিশ্বজিৎ জানাতে পারবে। বিশ্বজিৎ, তাহলে শিলিগুড়ি মহকুমা পরিষদের এই উদ্যোগে স্থানীয়রা খুশি হয়েছেন, কবে শেষ হবে এই কাজ? দেখো, তোমাকে জানিয়ে রাখি, স্বাধীনতার পর কিন্তু প্রথম এই রাস্তা পাচ্ছে এই খড়িবাড়ি জামাতুল্লাহ গ্রাম। প্রায় 78 বছর কেটে গেলেও মাটির রাস্তা দিয়ে তাদের চলাফেরা করতে হতো, আর তাতেই কিন্তু সমস্যা বাড়তো। এই আজকে কিন্তু শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি RIDF ফান্ড থেকে এই রাস্তার কাজে শিলান্যাস হলো। 3.5 কোটি টাকা এই রাস্তার কাজ আজ থেকেই শুরু হয়েছে এবং আগামী 6 মাসের মধ্যে এই রাস্তা কিন্তু সম্পূর্ণ হবে। প্রথমবার রাস্তা হচ্ছে এই গ্রামে, তাতে কিন্তু বেজায় খুশি স্থানীয় বাসিন্দারা, কারণ এতদিন তাদের স্বাধীনতার পর এই প্রথম এখানকার মানুষজন পাচ্ছে পাকা রাস্তা। এই রাস্তাটা হচ্ছে খুব খুশি আমি, যে রাস্তার অবস্থা খারাপ হচ্ছে, বাচ্চা কাচ্চা চলবার অসুবিধা হচ্ছে, পুরা খুশি রাস্তাটা হচ্ছে, আমি পুরা খুশি হচ্ছি। বহুত সুবিধা হবে, বাচ্চা কাচ্চারও তো কি হাঁটবার বহুত সুবিধা হবে। তো রাস্তা তো ছিল না, তো এবার হওয়াতে আমরা খুব খুশি। আমরা এখন হেঁটে যেতে পারবো, বর্ষার সময় এমন হয়ে যায় হাঁটু ভর, কোমর ভর কাদা জল পার হয়ে যেতে লাগে, কোনো গাড়ি ঘোড়া চলে না। রাস্তা হওয়াতে আমরা খুব খুশি আছি। বাতাসি তে এসছে এখানে খড়িবাড়ি ব্লকের, এখানে প্রায় 4 কিলোমিটার রাস্তা নতুন করে আবার তৈরি হচ্ছে, প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে এই রাস্তাটা হবে। এর আগে আমরা নকশালবাড়ি ব্লকে একটি রাস্তা প্রায় 4.5 কোটি টাকা ব্যয় যেটা খরচ হবে। আজকের ডেটে আমরা 9 কিলোমিটার রাস্তা নতুন পাকা রাস্তা করতে পারছি। এটা আগে বিগত দিনে আমি অনেকবার বলেছি যে অনেক সরকারি এখানে ছিল, কিন্তু এইভাবে এত উন্নয়নমূলক কাজ বহুদিনের প্রতীক্ষিত রাস্তা এটা হচ্ছে এবং আমরা চাই আগামী দিনে যাতে আরো বেশি কাজ করতে পারি। জাল সিম কার্ড বিক্রির অভিযোগ উঠে আসছে নদিয়ার রানাঘাট থেকে, আর তাই জন্যই পুলিশ জেলার বিশেষ অভিযান। তদন্তে নেমে একাধিক থানা থেকে নানা জাল সিম কার্ড বিক্রেতাদের খোঁজ পাওয়া গেছে। কারা এরা, আরো ডিটেল জানার চেষ্টা করি রঞ্জিতের কাছ থেকে। রঞ্জিত, এই যে জাল সিম কার্ডগুলো বিক্রি করছিল বিভিন্ন দোকানদাররা, কারা তারা, কতদিন ধরে তারা এই কাজ করছে, কাদের থেকে নিয়ে, কেনই বা করতো? দেখো, পুলিশ সূত্রে যেটা খবর রয়েছে, 2016 সাল থেকে 16 সালের মাঝামাঝি থেকে একেবারে 2024 সাল পর্যন্ত এই সিম একাধিক সিম বিক্রি হয়েছে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে মূলত তারা হচ্ছে POS, অর্থাৎ তাদের কাছ থেকেই এই সিমগুলি বিক্রি করা হয়েছে এবং এই সিমগুলি মূলত বিভিন্ন সাইবার ক্রাইম থেকে শুরু করে নানান ক্রাইমের সাথে ব্যবহার করা হয়েছে বলে পুলিশ দাবি করছে। ইতিমধ্যে 11 জনকে গ্রেপ্তার করেছে রানাঘাট পুলিশ জেলা। কল্যাণী থেকে রানাঘাট, তাহিরপুর, বিভিন্ন থানা এলাকা থেকে, কোথা থেকে 3 জন, কোথা থেকে 1 জন, এরকম করে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়। মূলত এই ডিস্ট্রিবিউটার বা যারা বিক্রেতা ছিল POS, তারা এই সিম কার্ডগুলি বিক্রি করে এবং এই সময়টা কিন্তু 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই সিমগুলি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়েছে। সমস্ত সিমগুলি মূলত পুলিশ দাবি করছে একাধিক ক্রাইম করা হয়েছে, সাইবার ক্রাইম থেকে নানান ক্রাইমে ব্যবহার করা হয়েছে বলে পুলিশ নির্দিষ্ট তথ্য এবং অভিযোগের ভিত্তিতে তদন্তের নামে ইতিমধ্যে 11 জনকে গ্রেপ্তার করেছে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আজ আদালতে তোলা হয়েছিল এবং পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং পুলিশ জানতে চাইছে আরো কোথাও কোনো সিম কার্ড বিক্রি করেছে কিনা, আরো তদন্ত চলছে। বেশ।
পায়ের ছাপ আর তাতেই আতঙ্ক তৈরি হয়েছে, কিন্তু বাঘের দেখা পাওয়া যায়নি। পায়ের ছাপে বাঘের আতঙ্ক পুরুলিয়ায়। আরো বিস্তারিত ইন্দ্রজিতের কাছ থেকেই জানতে পারবো। ইন্দ্রজিৎ, গ্রামবাসীরা আবারও রীতিমতো আতঙ্কের প্রহর গুনছে। দেখো সোনিয়া, গত শনিবার ও রবিবার একেবারেই বোরো থানার হাতিরামগোড়া, লালডুংরি, অন্যদিকে বান্দোয়ানের রাইকা জঙ্গল এলাকায় বা লোকালয়ে যে পায়ের ছাপ দেখা গেছে বন দপ্তর নিশ্চিত যে সেগুলো বাঘের, কিন্তু বাঘের দেখা মেলেনি। তার মূল কারণ হচ্ছে যে বাঘের একেবারেই গলায় রেডিও কলার নেই, তাই বাঘকে ট্র্যাক করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে বন দপ্তর তৎপর রয়েছে যে বন দপ্তর যে ট্র্যাপ ক্যামেরা বসানো আছে জঙ্গলে সেই নজর রাখছে সেই দিকে। অন্যদিকে কিন্তু এই বাঘের পায়ের ছাপ দেখে জঙ্গলবাসীর বা বান্দোয়ানের যারা বাসিন্দা, জঙ্গল এলাকার রাইকা পাহাড় সংলগ্ন এলাকার যারা বাসিন্দা, অন্যদিকে হাতিগোড়া, লাল ডুংরি এলাকার যারা বাসিন্দা, তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। যদিও নতুন করে আজকে আর এই সোমবার আজকে পায়ের ছাপ পাওয়া যায়নি, তবুও বন দপ্তর তৎপর রয়েছে এবং এই বাঘ যে বাঘ ঘোরাফেরা করছে সেই বাঘ বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, কখনো রাইকার জঙ্গলে চলে যাচ্ছে, একেবারে আর বাঘের দেখাটা পাওয়া যাচ্ছে না বলেই আরো আতঙ্ক তৈরি হয়েছে। অন্যদিকে হাতির তাণ্ডব, আর তাতে তছনছ হয়ে গেছে সব। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকের কাপিষ্ঠা এলাকার ছবি আপনাদের দেখাচ্ছি। কাপিষ্ঠা, শালতোড়া, শালবেদিয়া, মদনপুর একাধিক গ্রামে দাঁতালের দাপাদাপি। আরো বিস্তারিত প্রিয়ব্রত জানাতে পারবে। প্রিয়ব্রত, এ তো আতঙ্কিত এলাকাবাসী। একেবারে দলছুট দাতালের আতঙ্ক কিন্তু বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে, এবং প্রতিদিনই কিন্তু নিয়ম করে হাতির দল রাত্রেবেলায় হামলা চালাচ্ছে বাঁকুড়ার এই যে গঙ্গাজলঘাটি এলাকা, সেখানে যে কাপিষ্ঠা, মদনপুর, শালবেদিয়া, শালতোড়া বিভিন্ন গ্রামে গতকাল রাত্রেও হামলা চালিয়েছে। এবং শুধুমাত্র যে হামলা চালিয়েছে এমনটা নয়, কারুর দেওয়াল ভেঙেছে, কোথাও আবার রেশনের চাল ছড়িয়ে খেয়েছে, এবং কোথাও আবার দেখা যাচ্ছে যে জমি রয়েছে সেই জমিতে ফসল নষ্ট করেছে। মানুষজন অতিষ্ঠ হয়ে গেছে এই দলছুট দাতালের জন্য। তারা চাইছেন অন্তত বন দপ্তর এই দলছুট দাতালকে ড্রাইভ করে কোথাও নিয়ে যাক, কিন্তু বন দপ্তর কোনো রকম উদ্যোগ গ্রহণ করছেন না, শুধু ক্ষতিপূরণ দেওয়া ছাড়া। এই মানুষের দাবি, ক্ষোভ বাড়ছে উত্তরোত্তর। বন দপ্তর কি করবে সেটা পরের ব্যাপার, কিন্তু মানুষের ক্ষোভ প্রশমিত করতে হাতিকে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক, এমনটাই দাবি কিন্তু স্থানীয় পঞ্চায়েতেরও। সোনিয়া।